আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ফ্রি লাইভ ক্লাস। আপনাদের বহুল প্রতীক্ষিত সেই ধারাবাহিক লাইভ ক্লাসগুলো আমি আজকে শুরু করলাম। ফ্যাক্ট হচ্ছে যে আপনারা অনেকেই বলেছিলেন যে ভাইয়া সাধারণ জ্ঞানের যে ক্লাসগুলো রয়েছে এগুলো একটু ফ্রি করে দেন আমাদের জন্য। আমি সিরিয়ালি সিকোয়েন্সিয়াল ওয়েতে নেওয়ার চেষ্টা করব ক্লাসগুলো, একদম এই পেজের মধ্যে প্রিসাইজ জব প্রিপারেশন পেজের মধ্যে প্রতিদিন রাত 10টায় ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, রাত 10টায়। সো আপনারা যার যেই কাজ থাকুক না কেন আপনারা জাস্ট কাজ শেষ করে প্রিসাইজ জব প্রিপারেশনে রাত 10টায় চলে আসবেন। আমার মনে হয় আজকের পর থেকে আপনাদের সাধারণ জ্ঞান নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমি অ্যাটলিস্ট যতটুকু জায়গা আপনাদের পড়াবো দেখবেন যে হোপফুলি আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন জায়গাগুলো। আপনাদের কনসেপ্ট ক্লিয়ার বা পার্সপেক্টিভ ক্লিয়ার করার দায়িত্ব আমার। আপনারা শুধু যেটা করবেন সেটা হচ্ছে আপনারা শুধু আমার সাথে থাকবেন এবং কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পরে ওই টপিকটা বই থেকে একটু পড়ে ফেলবেন, ইনফরমেশনগুলো মেমোরাইজ করে ফেলবেন। দ্যাটস ইট। আপনাদের যাদের সামনে প্রাইমারি পরীক্ষা আছে বা নিবন্ধন বা 50তম বিসিএস যাদের টার্গেট, তাদের জন্য এই ক্লাসগুলো খুবই হেল্পফুল হবে। সবার আগে যেটা করেন সেটা হচ্ছে আমাকে একটু জানান যে আমার কথা ক্লিয়ার কিনা এবং সাউন্ড ক্লিয়ার কিনা, বোর্ড ক্লিয়ার কিনা। এটা জানাই দিয়ে আপনার প্রথম যে কাজটা, যেহেতু আমি ফ্রি ক্লাসগুলো নিব প্রতিদিন রাত 10টায় নেব, আমার একটু ইন্সপিরেশন দরকার। আপনারা কষ্ট করে একটু লাইভটাকে শেয়ার করে দেবেন এবং লিখবেন শেয়ার ডান। সবাই কমেন্ট করবেন শেয়ার ডান। ওকে, লাবণী একটা লাবণ্য আপু লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিম আপু আধা ঘন্টা থেকে ওয়েট করছি, আলহামদুলিল্লাহ। আজকে ওয়েট করছেন, যে ওয়েটিং এর ফলাফল আজকে ইনশাআল্লাহ ভালো হবে। ইমরান ভাই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরিফা জান্নাত আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমা আপু জি স্যার ক্লিয়ার, অল ক্লিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে দেখছেন এটা একটু লিখবেন, আর ক্লাসটা শেয়ার করে দিয়ে শেয়ার ডান লিখবেন। এই দুইটা রিকোয়েস্ট, আর কোনো রিকোয়েস্ট নাই। তারপরে আমরা যখন যখন একটা করে টপিক বুঝবো তারপরে আপনারা একটু আমাকে রেসপন্স করবেন। এই দুইটা রিকোয়েস্ট ছাড়া আর কোনো রিকোয়েস্ট নাই। আপনার লুঙ্গি অনেক সুন্দর। লুঙ্গি কিভাবে দেখলেন? আচ্ছা, সামনে থাকা অবস্থায় হয়তো বা দেখে ফেলেছেন। নিউজ প্রেজেন্টারের মতো, উপরটা ফিটফাট, নিচে সদরঘাট। আসলে লুঙ্গি পরা নিচে আমার। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। শেয়ার ডান স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বরিশাল থেকে। আচ্ছা, বরিশাল থেকে কতজন জয়েন করেছেন? আমার এই ফোনটার মধ্যে যদিও দেখা যায় না। আচ্ছা, 95। হোপফুলি এটা 100 ক্রস করে ফেলবে। আপনারা কয়েকটা শেয়ার দিলেই 100 ফিল আপ হয়ে যাবে। কুমিল্লা থেকে আফসানা আপু, নাজমুন প্রিয়া আপু মাগুরা থেকে, দিবারাত্রির কাব্য আসসালামু আলাইকুম। দিবারাত্রির কাব্য কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায় না? এরপরে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। রোজ আপু বগুড়া থেকে স্যার, চট্টগ্রাম থেকে বুরহান ভাই, সালমা আপু কুমিল্লা থেকে। শেয়ার ডান। আচ্ছা, সবাই একটু শেয়ার ডান করে দেন। হ্যাঁ, লুঙ্গি পরা ছবিটা কি কমেন্টে দিয়ে দেবো না? খবরদার। ভাইয়া রংপুর থেকে। আচ্ছা, মৌ আপু রংপুর থেকে, গাজীপুর থেকে। আচ্ছা, রংপুর থেকে আমাদের অনেকেই আছে, আমিও রংপুর থেকে ক্লাস নিচ্ছি। বগুড়া থেকে, রংপুর থেকে যারা দেখছেন কাইন্ডলি একটু লাইভটাকে শেয়ার করে দেন যাতে 100+ হয়ে যায়। আমাদের 100+ হলেই আমরা শুরু করে দেবো। সবাই একটু দেখেন তো 100+ হয়েছে কিনা। আমার এই ফোনটার মধ্যে দেখা যায় না যে কতজন লাইভ দেখছে। 100+ হলে আমরা লাইভ শুরু করে দেবো, ক্লাস শুরু করে দেবো। আর আজকের ক্লাসটা শেয়ার দিয়ে এই জন্য রাখবেন কারণ ধারাবাহিক যেহেতু ক্লাস হবে, আজকের ক্লাস না করলে পরের ক্লাসের আপনারা টপিক বুঝবেন না বা ধারাবাহিকতাটা থাকবে না। আজকের ক্লাস দিয়ে শুরু করেন, আমি কথা দিচ্ছি বাংলাদেশ অ্যাফেয়ার্স আপনাদের কাছে পানি হয়ে যাবে। এতটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারেন। আত্মপরিচয়ের সন্ধানে আদাব, রংপুর থেকে। আচ্ছা, অনেকেই রংপুর থেকে। এরপরে অনেক বড় একটা নাম, প্রিজার্ভেন্স সম্ভবত, রংপুর থেকে। বৃষ্টি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। খাগড়াছড়ি থেকেও দেখছে আমাদের ভিডিও। রাজশাহী থেকে 135, রংপুরে ম্যাচ থেকে। আচ্ছা, আরিফা জান্নাত আপু ম্যাচ থেকে দেখছে। আরিফা জান্নাত আপু অবশ্য আমাদের পরিচিত, আমাদের কেরিয়ার স্টুডেন্ট। জি ভাইয়া 109, 130। ওকে ওকে, চলেন তাহলে আমরা শুরু করি। প্রাচীন বাংলার ইতিহাস। প্রাচীন বাংলার ইতিহাস জানতে হলে আমাদের যে কথাটা মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে বাংলা রিজিয়নটার মধ্যে আমরা যারা বসবাস করছি, আমরা বাঙালি জাতি। বাঙালি জাতি হচ্ছে একটা সংকর জাতি বা হাইব্রিড জাতি বা নিষাদ জাতি। বাঙালি জাতি কেমন? বাঙালি জাতি হচ্ছে সংকর, অথবা বাঙালি জাতি কেমন? বাঙালি জাতি হচ্ছে হাইব্রিড, অথবা বাঙালি জাতি কেমন? অথবা বাংলার জাতি হচ্ছে নিষাদ জাতি। বাঙালি জাতি কেমন? নিষাদ জাতি। আচ্ছা, তাহলে নিষাদ জাতি যেহেতু হাইব্রিড জাতি, হাইব্রিড মানেই হচ্ছে কিছু জিনিসের সংমিশ্রণ। তাহলে আমাদের বাঙালি জাতিটা কিসে কার কার সংমিশ্রণ এটা যদি আমরা জানতে চাই, যেহেতু আমরা বাঙালি, আমাদের বর্ণমালা সরেও সরেয়া, তাই আমাদের সুপার শর্ট টেকনিকে জাস্ট আমরা মনে রাখবো যে বাঙালি জাতির উৎপত্তি হচ্ছে অ প্লাস আ থেকে। বাঙালি জাতির উৎপত্তি কি থেকে?
অ প্লাস আ থেকে। অ প্লাস আ সমান সমান বাঙালি, এটা আমরা লিখতে পারি। অ প্লাস আ সমান সমান বাঙালি। যদি আমাদের প্রশ্ন আসে বাঙালি জাতি কেমন, আমরা দাগাবো শঙ্কর। শঙ্কর অপশনে না থাকলে হাইব্রিড, হাইব্রিড অপশনে না থাকলে নিশান, যে কোনো একটা আমরা দাগাবো। এখন প্রশ্ন আসতেছে যদি বলে যে বাঙালি জাতির উৎপত্তি কোন কোন জাতি থেকে, তাহলে আমরা বলবো অ প্লাস আ সমান সমান বাঙালি। এখন অ বা আ শুধুমাত্র তো প্রশ্নের মধ্যে থাকবে না, প্রশ্নের মধ্যে বা উত্তরের মধ্যে থাকবে হচ্ছে অতে হবে অনার্য, অতে হবে অনার্য, আর আতে হবে হচ্ছে আর্য, আতে হবে হচ্ছে আর্য, অর্থাৎ আর্য প্লাস অনার্য জাতি মিলেই হচ্ছে বাঙালি জাতির উৎপত্তি। ওকে, আমি এই জিনিসটা বা ক্লাসটা কয়েকবার নিয়েছি পেজের মধ্যে, যেহেতু আবার শুরু থেকে শুরু করেছি, তাই আমি চাইবো প্রথম থেকে একদম রেগুলার বেসিসে ক্লাসগুলো নেওয়ার জন্য। আপনারা প্রথম থেকে উপস্থিত থাকলে হোপফুলি ভালো উপকৃত হবেন এবং এগুলো আজকের পর থেকে আর ভুল হবে না। ওকে, তাহলে বাঙালি জাতি একটা হাইব্রিড জাতি বা নিষাদ জাতি, যেটা গঠিত হয়েছে অ প্লাস আ থেকে। অতে হচ্ছে অনার্য, আতে হচ্ছে আর্য। এখন কথা হচ্ছে যে ভাইয়া অনার্য কারা? অনার্য মানে হচ্ছে স্থায়ী বাসিন্দা, অনার্য মানে হচ্ছে স্থায়ী বাসিন্দা, অর্থাৎ আমাদের ভারতীয় উপমহাদেশে বা এই রিজিয়নটার মধ্যে যারা প্রাচীন কাল থেকে বসবাস করে আসছে তাদেরকে বলা হয় অনার্য। আর আর্য কারা? আর্য হচ্ছে অস্থায়ী বাসিন্দা, অস্থায়ী বাসিন্দা। তাহলে অস্থায়ী বাসিন্দা বলতে কারা? অস্থায়ী বাসিন্দা বলতে সাধারণত ইরানের দিক থেকে বা পারস্য থেকে খাইবার গিরিপথ ব্যবহার করে যারা বাংলা রিজিয়নের মধ্যে প্রবেশ করেছে এদেরকে বলা হয় অনার্য, আর্য। এবং এই আর্যরা হচ্ছে অস্থায়ী, যেহেতু বাইরে থেকে আসছে এই জন্য তারা অস্থায়ী, এবং এদের কিন্তু ধর্ম সনাতন ধর্ম। এদের ধর্ম কি? সনাতন ধর্ম। এবং এদের ধর্মগ্রন্থ কিন্তু বেদ, এদের ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। এতটুকু ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে। তাহলে অনার্য কারা? অনার্য হচ্ছে স্থায়ী বাসিন্দা। আর্য কারা? আর্য হচ্ছে অস্থায়ী বাসিন্দা। এই আর্যরা সনাতন ধর্মাবলম্বী, এবং সনাতন ধর্মাবলম্বীদের কি মানে ধর্মগ্রন্থের নাম কি? ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। আপনার বাড়ি কোন জেলায় ভাইয়া? আমি রংপুরে। নাসরিন আপু আমাদের রংপুর থেকে। ওকে স্যার, আজকে কি প্রথম ক্লাস? হ্যাঁ, ফ্রি ধারাবাহিক ক্লাসে আজকে প্রথম ক্লাস। এখান থেকে দেখলে আপনাদের হোপফুলি আর কারো কোনো কনফিউশন থাকবে না বাংলাদেশ অ্যাফেয়ার্স নিয়ে। ওকে, 164 দিন দেখছেন, লাস্ট পর্যন্ত আমি 150 জনকে দেখতে চাই, কিন্তু একটু খালি শেয়ার দিয়ে ডান লিখে দেন, কারণ আপনি শেয়ার দিয়ে রাখলেই এই ক্লাসটা আপনাদের জন্য একদম সারা জীবনের একটা সম্পদ হয়ে যাবে। ওকে, তাহলে অনার্য, এই যে অনার্য যে আছে না, এই অনার্য জাতিটা আবার কয়েকটা ভাগে বিভক্ত ছিল, অর্থাৎ অনার্যদের মধ্যে যারা প্রাচীনকালে এখানে ছিল একটার পর একটা ধাপে ধাপে উন্নীত হয়েছে। ওকে, ধাপে ধাপে যে উন্নীত হয়েছে এরা কারা ছিল? এই অনার্যর মধ্যে যারা ছিল তাদের নামগুলো আমরা খুব ম্যাজিক্যাল টেকনিকে মনে রাখবো। নিগ্রোদের অনেক দাম বাবা, এই কথাটাকে কিভাবে মনে রাখবো আমরা? নিগ্রোদের অনেক দাম বাবা, নিগ্রোদের অনেক অনেক দাম বাবা, নিগ্রোদের অনেক দাম বাবা। এই কথাটাকে যদি আমরা মনে রাখি তাহলে বাংলা রিজিয়নে অনার্য যারা ছিল তাদেরকে আমরা জানতে পারবো। অনার্য কে ছিল? প্রথমে হচ্ছে নিগ্রো, এই নেগ্রিতো হচ্ছে নেগ্রিটো, নিগ্রোতে কি? নেগ্রিটো, অর্থাৎ বাংলায় যে স্থায়ী বসবাসকারী বাসিন্দা ছিল তাদের মধ্যে প্রথম যারা এখানে ছিল তারা ছিল নেগ্রিটো। তারা কে ছিল? তারা ছিল নেগ্রিটো। এরপরে নেগ্রোদের অনেক দাম বাবা, অতে হচ্ছে অস্ট্রিক, অতে হচ্ছে অস্ট্রিক, অতে কারা? অস্ট্রিক। তার মানে এই নেগ্রিট হচ্ছে একটু উন্নত ছিল অস্ট্রিক, অস্ট্রিকরা এসে নেগ্রোদেরকে বিতাড়িত করে। এরপরে অস্ট্রিকের পরে কি আছে? দাম আছে, দা আর ম, এই দাতে হচ্ছে দ্রাবিড়, দ্রাবিড়রা নিগ্রোদের চেয়ে একটু উন্নত ছিল, যার কারণে তাদেরকে বিতাড়িত করে তারা হচ্ছে বাংলায় বসবাস করছে। কিন্তু বিতাড়িত করছে মানে কি একদম পুরোপুরি চলে গেছে? না, অস্ট্রিকরা এসে যখন নেগ্রিটো বিতাড়িত করলো, কিছু মানুষ তো থেকে যায়, এদের সাথে এদের রক্তের সংমিশ্রণ ঘটলো। দ্রাবিড়রা এসে অস্ট্রিককে বিতাড়িত করলো, এদের সাথে এদের রক্তের সংমিশ্রণ ঘটলো। তার মানে হাইব্রিডাইজেশনটা কি পরিমাণ হচ্ছে আপনারা একবার চিন্তা করেন। তাহলে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, নিগ্রোদের অনেক দাম, মতে হচ্ছে মঙ্গোলীয়, মতে হচ্ছে মঙ্গোলীয়। এই চারটা ছিল প্রধান জাতি বাঙালি অনার্যদের মধ্যে। তাহলে অনার্যদের মধ্যে কাদেরকে আমরা পেলাম? নিগ্রোদের অনেক দাম বাবা, অর্থাৎ নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং মঙ্গোলীয়। এই যে চারটা রক্তের মিশ্রণ হলো, এদের সাথে আবার কারা মিশ্রণ আছে বলেন তো? এদের সাথে আবার অনার্যদের মিশ্রণ আছে। এই চারটা জাতি এবং অনার্যরা সবগুলো একসাথে হয়ে আসলে আমাদের বাঙালি জাতির উৎপত্তি। এই জন্য বাঙালি জাতি এত রকম বৈচিত্র্য দেখা যায়। এই যে আমাকে দেখতে কালা, আপনি যে আমাকে দেখছেন সে হয়তোবা অনেক ফর্সু, তারপর অনেকে আছে খাটো, অনেকে আছে লম্বা। অস্ট্রেলিয়ান দিকে যদি তাকান সবগুলো লম্বা লম্বা ফর্সা ফর্সা, আফ্রিকার দিকে যদি তাকান সবগুলো কালাইয়া, কিন্তু আমেরিকার যদি দেখেন সবগুলো ফর্সা। কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশে এক একজন এক এক রকম, কারো চেহারা হচ্ছে
আফ্রিকানদের মতো, কারো অস্ট্রেলিয়ানদের মতো, কারো নিউজিল্যান্ডের মতো, মানে কোনো মিল নাই। মিল না থাকার কারণে হচ্ছে এইটা, কারণ আমরা একটা নিষাদ জাতি বা সংকর জাতি, যারা অনার্য এবং আর্য জাতি সমন্বয়ে গঠিত। অনার্যদের মধ্যে আবার নিগ্রোদের অনেক দাম বাবা, মানে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং মঙ্গোলীয়রা রয়েছে, যার কারণে আমরা এত বৈচিত্র্যময়। এবং এই বৈচিত্র্যময়ের পরেও এই যে অস্ট্রিক, নিগ্রিটো, দ্রাবিড় এবং মঙ্গোলীয়, এদের সম্পর্কে একটু একটু আমাদের জানতে হবে। এই যে নেগ্রিটো আছে না, এরা সবচেয়ে প্রাচীন। নেগ্রিটো আমাদের এই রিজনটার মধ্যে সবচেয়ে প্রাচীন, এটা আমাদের জানতে হবে। অস্ট্রিক সম্পর্কে কিছু কথা না বললেই নয়। বাঙালি জাতির মূল অংশ গড়ে উঠেছে অস্ট্রিক থেকে, অর্থাৎ আমরা বর্তমানে যারা বাঙালি রয়েছি, এই বাঙালির মূল অংশ বা সবচেয়ে সিংহভাগ আমরা এই অস্ট্রিক থেকে সরাসরি চলে এসেছে। অর্থাৎ অস্ট্রিক যারা ছিল তাদের থেকে অনেক পরিমাণ জন্ম নেওয়া মানুষজন এখন পর্যন্ত বিদ্যমান, মানে এদের বংশধারা এখন পর্যন্ত বিদ্যমান। এই জন্য অস্ট্রিক হচ্ছে আমরা বর্তমানে বাঙালির প্রধান অংশ গড়ে উঠেছে এখান থেকে। বাঙালির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক থেকে, প্রধান অংশ। অর্থাৎ বাঙালি জাতির প্রধান অংশ কোথা থেকে গড়ে উঠেছে? অস্ট্রিক থেকে গড়ে উঠেছে। অস্ট্রিক থেকে আরেকটু আমরা ইনফরমেশন জানবো, এরা ইন্দো চীন হয়ে এসেছিল। এরা কোথা থেকে এসেছিল? ইন্দো চীন থেকে এসেছিল, ইন্দো চীন। এখন এই ইন্দো চীন বলতে কি বোঝায়? ইন্দো চীন বলতে বোঝায় ভি কলা। ইন্দোচীন বলতে বোঝায় হচ্ছে ভি কলা, অর্থাৎ ভি কলা বলতে বোঝায় হচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া এবং লাওস। ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস। ভিয়েতনাম, কম্বোডিয়া এবং লাওস। এই তিনটা দেশ থেকে এরা এসছিল, ইন্দোচীন থেকে এসছিল। ভিয়েতনাম, কম্বোডিয়া এবং লাওস থেকে আমাদের এই রিজিয়নটার মধ্যে কিন্তু এসছিল। এরপরে হচ্ছে দ্রাবিড়। দ্রাবিড় হচ্ছে সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিলেন যারা, তারাই হচ্ছে দ্রাবিড়, সিন্ধু সভ্যতার লোকজন, সিন্ধু সভ্যতা। আর লাস্টলি হচ্ছে মঙ্গোলীয়। মঙ্গোলীয় হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আমরা যে উপজাতিগুলো দেখতে পাই, অর্থাৎ সাধারণত চাকমা, মারমা, তঞ্চঙ্গা, এরাই হচ্ছে এদের আদি পুরুষরা ছিল আসলে মঙ্গোলীয়। অর্থাৎ এগুলো হচ্ছে উপজাতিদের আদিপুরুষ। এই কয়েকটা ইনফরমেশন এখান থেকে আমাদের জানতে হবে। ওকে, তাহলে আমরা ছোট্ট করে জানলাম বাঙালি জাতির ইতিহাস। অর্থাৎ বাঙালি জাতি অ প্লাস আয়ের সমন্বয়ে গঠিত। অ মানে হচ্ছে অনার্য, আ মানে হচ্ছে আর্য। অনার্য হচ্ছে স্থায়ী বাসিন্দা, আর্য হচ্ছে অস্থায়ী বাসিন্দা। আর্যদের ধর্ম ছিল সনাতন, ধর্মগ্রন্থ ছিল বেদ। অনার্যদের মধ্যে কয়েকটা জাতি ছিল যাদের আমরা জেনেছি নিগ্রোদের অনেক দাম বাবা, অর্থাৎ নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং মঙ্গোলীয়। এই নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয়র সাথে আর্য জাতি মিলে বাঙালি জাতির উৎপত্তি। নেগ্রিটো ছিল সবচেয়ে প্রাচীন, এরা কৃষি নির্ভর ছিল। অস্ট্রিক ছিল, মানে বাঙালি জাতির প্রধান অংশটা গড়ে উঠেছে অস্ট্রিক থেকে। এরা ইন্দোচীন থেকে এসেছে। ইন্দোচীন বলতে ভি কলাকে বোঝায়, অর্থাৎ ভিয়েতনাম, কম্বোডিয়া এবং লাওসকে বোঝায়। এরপরে হচ্ছে সিন্ধু সভ্যতা। এই দ্রাবিড়রা ছিল সিন্ধু সভ্যতার যে জায়গাটা, সেই জায়গাটা, এবং মঙ্গোলীয় বলতে উপজাতিদেরকে বোঝায়। এতটুকু জায়গা যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু সবাই লিখেন ক্লিয়ার। এতটুকু জায়গা বুঝে থাকলে সবাই একটু ক্লিয়ার লেখেন। আর লাইভটাকে অবশ্যই শেয়ার দিয়ে রাখেন, কারণ লাইভ যদি আপনারা শেয়ার দিয়ে রাখেন দেখবেন যে এটা পরবর্তীতে যে কোনো সময় কনফিউশন ক্লিয়ারের জন্য কাজে লাগছে। আর আপনি শেয়ার দিলে আমার প্ল্যাটফর্মটাও একটু বড় হবে, আমার আরো আনন্দ হবে। আমি খুব শর্ট টাইমের মধ্যে আমাদের এখন 1,10,000 প্লাস সাবস্ক্রাইবার, 1,10,000 প্লাস কিন্তু আমরা পরিবারের সদস্য হয়ে গেছি। আমি চিন্তাও করতে পারি না যে আমার প্রিসাইজ জব প্রিপারেশন এত আর্লি এত বেশি মানুষ ফলো করবে। এটা নিয়ে আমি খুবই হ্যাপি। এতটুকু জায়গা যদি ক্লিয়ার হন চিল্লাই বলেন ঠিক কিনা। ওকে, রোকসানা আপু ক্লিয়ার, আত্মপরিচয়ের সন্ধানে ক্লিয়ার, নীতি আপু ক্লিয়ার, জাকারিয়া ভাইয়া ক্লিয়ার, দীপিকা আপু ক্লিয়ার, লাবণী আপু ক্লিয়ার স্যার। ওকে, ফিরোজা আপু ক্লিয়ার, মোহাম্মদ আবদুল্লাহ ক্লিয়ার, জাকিয়া আপু ক্লিয়ার, শিমুল ভাইয়া, ডান ভাই। ওকে, সবাই ক্লিয়ার, নাসরিন আপু ক্লিয়ার, আফসানা মিমি ক্লিয়ার, সিয়াম ভাই। আমি সবার নামগুলো পড়তে চাই, আপনারা একটু করে কমেন্ট করবেন যাতে আমি একটু আগ্রহ পাই। এবার আসেন, বঙ্গ এবং বাংলা বা বাংলাদেশ এই নামটার কিভাবে উৎপত্তি হলো এটা একটু আমরা জানি। বঙ্গ নামবাচক এবং বাংলা, এগুলো নামের উৎপত্তি কোথা থেকে এলো, এটার একটা খুব লম্বা ইতিহাস আছে। সুন্দর করে আমি সিকোয়েন্সিয়াল ওয়েতে আপনাদেরকে বলছি, হোপফুলি আপনাদের উপকার হবে। প্রথম কথা, বঙ্গ নামের উল্লেখ কোথায় পাওয়া যায়? বঙ্গ এই নামটার উল্লেখ পাওয়া গেছে প্রথম ঋগ্বেদের ঐতরেয় অরণ্য, ঐতরেয় অরণ্য গ্রন্থে প্রথম বঙ্গ কথাটার উল্লেখ পাওয়া যায়। এই বঙ্গ শব্দটার প্রথম উল্লেখ পাওয়া যায় এই ঐতরেয় অরণ্য গ্রন্থের মধ্যে। ওকে, বঙ্গ, এই বঙ্গ থেকে বাংলা, বাংলা দেশবাচক, বাংলা দেশবাচক, এই বাংলা দেশবাচক শব্দটার উল্লেখ প্রথম পাওয়া যায় হচ্ছে আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে। কোথায় পাওয়া যায়? আইনি আকবরী গ্রন্থে, আইন
ই আকবরী, আকবরী, আইনি আকবরী। কার লেখা? এটা লেখা হচ্ছে আবুল ফজলের, আবুল ফজলের, আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে বাংলা দেশবাচক শব্দটার প্রথম উল্লেখ পাওয়া যায়। প্রথম আমরা উল্লেখ পাই বঙ্গ, জায়গাবাচক, যদি জায়গা চিন্তা করি জায়গাবাচক হচ্ছে বঙ্গ শব্দের প্রথম উল্লেখ পাওয়া গেছে ঐতের অরণ্য গ্রন্থের মধ্যে। আর বাংলা দেশবাচক শব্দ প্রথম পাওয়া যায় আইনি আকবরী গ্রন্থ, যেটা ছিল আবুল ফজলের, এবং এখান থেকে পরবর্তীতে বাংলা থেকে মডিফাই হয়ে হয় হচ্ছে বাংলাদেশ। এই বাংলা থেকে বাংলাদেশ হওয়ার কাহিনীটা চলেন একটু আমরা দেখি। বাংলা থেকে বাংলাদেশ হয়েছে এইভাবে, সেটা হচ্ছে প্রথম যে জায়গাটা আমরা দেখব সেটা হচ্ছে সম্রাট আকবরের সময় বাংলার নাম ছিল সুবে বাংলা। কার সময়ে? সম্রাট আকবরের সময় সুবে বাংলা, সুবা বাংলা বা সুবে বাংলা, এই নামটা কার সময় ছিল? সুবে বাংলা বা সুবা বাংলা এই নামটা ছিল হচ্ছে সম্রাট আকবরের সময়, সম্রাট আকবরের সময়, আকবর। তাহলে বাংলার নাম সর্বপ্রথম আমরা পাই সুবে বাংলা বা সুবা বাংলা সম্রাট আকবরের সময়। এই সম্রাট আকবরের সময় সুবা বাংলার পরে বাংলার যে স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ, তার সময় এই নামটা হয় শামসুদ্দিন, কার সময়? ইলিয়াস শাহের সময়, ইলিয়াস শাহ। এই ইলিয়াস শাহের সময় বাংলার নাম হয় হচ্ছে মুল্ক ই বাংলা। কি নাম হয়? বাংলার নাম হয় হচ্ছে মুল্ক ই বাংলা, মুল্ক ই বাংলা, মুল্ক ই বাংলা, মুল্ক ই বাংলা। এই জন্য কিন্তু উনি বাংলার অনেকগুলো প্রদেশকে একসাথে করে এই মুল্কি বাংলা প্রতিষ্ঠা করেন, কিন্তু এই জন্যই কিন্তু ইলিয়াস শাহকে কিন্তু বলা হয় শাহ ই বাঙ্গালা বা শাহ ই বাঙ্গালিয়ান। অর্থাৎ বাংলাটা প্রথম স্বাধীনভাবে প্রতিষ্ঠা লাভ করে কিন্তু এই স্বাধীন সুলতান ইলিয়াস শাহের সময়। সুলতানি আমল, মুঘল আমল, নবাব, সুবেদার, এগুলো নিয়ে আপনাদের অনেক কনফিউশন আছে আমি জানি। এর পরের ক্লাসে যখন আমরা মুসলিম শাসন আলোচনা করব তখন এগুলো 100% আমি আপনাদের কাছে একদম ক্লিয়ার করে দেব। তাহলে প্রথম বাংলা রিজিয়নটার প্রথম নাম থাকে সুবে বাংলা, যেটা সম্রাট আকবরের সময়। এরপরে ইলিয়াস শাহের সময় এই জায়গাটার নাম হয় হচ্ছে মুল্ক ই বাঙ্গালা, এবং ওনাকে বলা হতো শাহ ই বাঙ্গালিয়ান অথবা শাহ ই বাঙ্গালা। ওকে, এরপরে হলো 1905 সালের ঘটনা, যখন বঙ্গভঙ্গ হলো। 1905 সালে হলো বঙ্গভঙ্গ, এবং এই বঙ্গভঙ্গর পরে বাংলা রিজিয়নটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল, যেটার এক পাশে ছিল পূর্ববঙ্গ এবং অন্য পাশে ছিল আসাম। তাহলে বাংলার নাম হয়ে গেল পূর্ববঙ্গ ও আসাম। কত সালে? 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে। 1905 সালে কিসের মাধ্যমে? বঙ্গভঙ্গের মাধ্যমে, বঙ্গভঙ্গের মাধ্যমে, বঙ্গভঙ্গের মাধ্যমে নাম হয়ে গেল পূর্ববঙ্গ ও আসাম। এরপরে 1947 সালে দেশভাগ হয়ে গেল। 1947 দেশভাগ, এবং দেশভাগের পরে আমাদের এই রিজিয়নটার নাম কি হলো? রিজিয়নটার নাম হলো হচ্ছে পূর্ব বাংলা, পূর্ব বাংলা, পূর্ব বাংলা নাম হয়ে গেল। এরপর আমাদের রিজিয়নটার নাম হয়ে গেল পূর্ব বাংলা। 1947 সালের পরে ঘটনা হচ্ছে 1956 সালের। 1956 সালের কি হয়েছিল এই সালে বলেন তো? এই সালে পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা হলো না, এবং সংবিধানে পূর্ব বাংলার নাম চেঞ্জ করে রাখা হলো হচ্ছে পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলার নাম চেঞ্জ করে রাখা হলো হচ্ছে পূর্ব পাকিস্তান। এরপরে 1969 সাল, কত? 1969 সাল। 1969 সালের কত? 5 ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জন্মদিনের দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অঞ্চলের নাম দিলেন বাংলাদেশ। 5 ডিসেম্বর তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অঞ্চলের নাম দিলেন বাংলাদেশ। অ্যান্ড ফাইনালি যে সময়টা আসলো সেটা হচ্ছে 1972 সালে স্বাধীনতার পরে, মানে যেদিন সংবিধান কার্যকর হলো, অর্থাৎ 1952 সালে 16 ডিসেম্বর সময়ে এই আমাদের বাংলাদেশের নাম হলো হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশ। এই হচ্ছে বাংলাদেশের নামের ইতিহাস। এখন থেকে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে তাহলে আপনি একদম চোখ বন্ধ করে বাংলাদেশের নামের ইতিহাস বলে দিতে পারবেন। ওকে, তাহলে প্রথম ছিল সোবে বাংলা সম্রাট আকবরের সময়, তারপরে ইলিয়াস শাহের সময় হলো মুল্কি বাংলা, এরপরে 1905 সালে বঙ্গভঙ্গ হলো। বঙ্গভঙ্গের সময় দুইটা রিজিয়নে ভাগ হয়ে গেল, একটা পূর্ববঙ্গ এবং আসাম। এরপরে 1947 সালে পূর্ব বাংলা, ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল, এই এলাকাটার নাম হলো পূর্ব বাংলা। এরপর 1956 সালে সংবিধান প্রণয়ন হলো যখন পাকিস্তানের, তখন এর নাম পূর্ব বাংলা থেকে পূর্ব পাকিস্তান করা হলো। 1969 সালের 5 ডিসেম্বর বঙ্গবন্ধু এই এলাকার নাম হচ্ছে বাংলাদেশ নামকরণ করলেন। ফাইনালি মুক্তিযুদ্ধের পরে 1972 সালের 16 ডিসেম্বর যখন আমাদের সংবিধান কার্যকর হলো, তখন আমাদের নাম হলো বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখন এইটুক জায়গা আপনারা ক্লিয়ার কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা। আমার মনে হয় আজকের পর থেকে বাংলাদেশের ইতিহাস বা বাংলা নামকরণের ইতিহাস
আর কখনো আপনাদের কোনো প্রবলেম হবে না, তাই নয় কি? একটু আমি সবার নামগুলো পড়তে চাই। এই যে চিল্লাই বলছে, রাহুল ভাই চিল্লাই বলছে ঠিক, কারিমা আবুও বলছে ঠিক। স্যারের নোটগুলো সুন্দর, থ্যাংক ইউ। দীপিকা আপু বলছে ঠিক। আচ্ছা, আপনি আমার আপনারা আমার এই কথাটাই ধরছেন না? চিল্লাই বলেন ঠিক কিনা, সবাই বলে ঠিক। তাহলে এই গেল হচ্ছে আমাদের দেশবাচক বাংলাদেশ বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামটা কিভাবে চলে এসছে এই সম্পর্কে আমরা জানলাম। ঠিক ঠিক, এক্সের পরিষ্কার নাইম ভাই লিখছে। জি ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার, ঠিক স্যার, এত সুন্দর করে আগে তো কেউ বুঝায়নি স্যার। যাক মিম আপু, আজকে তো বুঝলেন। আপনার টুপিটা কোথায় পাওয়া যাবে? আমি ওয়াজ মাহফিলে কিনছিলাম। ঠিক 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 ঠিক, অনেকেই ঠিক লিখছেন, থ্যাংক ইউ। চলেন আমরা এখন একটু পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি আমরা আলোচনা করব? পরের স্লাইডে আলোচনা করব প্রাচীন বাংলার জনপদগুলো নিয়ে। কি আলোচনা করব? প্রাচীন বাংলার জনপদ নিয়ে আলোচনা করব। ফ্যাক্ট হচ্ছে জনপদ কি? এই জন শব্দের অর্থ হচ্ছে মানুষ, মানুষ। আর এই যে পদ শব্দের অর্থ পা বা পদ, এটার অর্থ হচ্ছে স্থান, স্থান। অর্থাৎ মানুষ সমূহ যে স্থানে বসবাস করতো সেগুলোই হতো জনপদ। এখন বাঙালি জাতির তো উদ্ভব আমরা পড়ে ফেললাম। বাঙালি জাতির উদ্ভবের পরে নিশ্চয়ই আমাদের কি করতে হবে? নিশ্চয়ই আমাদের বসবাস করতে হবে। তো প্রাচীনকালে এরকম হতো যে জায়গা তো অনেক বড়, সব জায়গায় সবাই থাকতো না। এখন যেমন প্রচুর মানুষ, বাংলাদেশের সব জায়গায় গেলে আপনি মানুষ পাবেন, কিন্তু প্রাচীনকালে পানির উৎস দেখতো, কোথায় কোথায় আসলে পানি রয়েছে। নদী, হ্রদ বা বড় কোনো জলাশয় থাকলে তার তীরবর্তীতে মানুষ জটলা করে বসবাস করত। তো এরকম প্রাচীন ভারতের মধ্যে আমরা 16টা জনপদ পাই। টোটাল কয়টা জনপদ পাই? 16টা। যার মধ্যে এই বাংলা রিজিয়নটা, মানে আমাদের রিজিয়নের মধ্যে আমরা 10টা জনপদ পাই, যেগুলো প্রাচীন জনপদ নামে পরিচিত। এখন এগুলোকে আপনারা অনেকভাবে মনে রাখতে পারেন, যে পুন্ড্র, বঙ্গ, গৌর, বরেন্দ্র, হরিকেল, রারো, সমতট ছাড়া আরো, এভাবে করে সুর দিয়ে ওয়াজ মাহফিল করে যেভাবে হোক না কেন মনে রাখতে পারেন। কিন্তু এটাতে তেমন বেশি ইফেক্টিভ নাই, মানে ইফেক্টিভিটি নাই। কেন নাই? কারণ এই প্রশ্নগুলো এইভাবে আসে না। জনপদ থেকে সিম্পলি আপনার প্রশ্ন হবে কি কি আমি বলে দিই। প্রথম যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে জনপদের রাজধানী থেকে প্রশ্ন হয়। জনপদের রাজধানী থেকে প্রশ্ন হবে যে কোন জনপদের রাজধানী কোনটা। আপনাদেরকে বলবে পুন্ড্রের রাজধানী কি, বরেন্দ্রের রাজধানী কি, হরিকেলের রাজধানী কি, এগুলো প্রশ্ন আসবে। দেন যে প্রশ্নটা আসবে এটা হচ্ছে ভাইস ভার্সা প্রশ্ন আসে, অর্থাৎ এপাশ থেকে ওপাশেও আসতে পারে, ওপাশ থেকে এপাশেও আসতে পারে। কি ধরনের? যে কোনো একটা জায়গার নাম দেবে আপনাকে, কোনো একটা বর্তমানে একটা জায়গার নাম দেবে। এই জায়গার নাম দিয়ে জানতে চাইবে এটা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত, প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত, কোন জনপদ, জনপদ। অর্থাৎ আপনাকে বর্তমান ঢাকার নাম দিয়ে বলতে পারে ঢাকা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল। আপনার যদি ম্যাপটা মাথার মধ্যে থাকে আপনি বলে দিতে পারেন এটা বঙ্গের অন্তর্ভুক্ত ছিল, অথবা চট্টগ্রাম প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল। ভাইস ভার্সা ঠিক অপোজিট প্রশ্ন আসতে পারে। প্রাচীন একটা জনপদের নাম দিয়ে বলবে বর্তমান কোন রিজিয়ন, অর্থাৎ হরিকেল বর্তমান কোন জায়গার নাম, অথবা বলবে হচ্ছে চন্দ্রদ্বীপ বর্তমানে কোন জায়গাটার নাম। ওকে, তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তো জনপদ থেকে আমাদের মূলত দুই ধরনের প্রশ্ন হয়। জনপদের নামগুলো মুখস্থ করা আমাদের এত ইম্পর্টেন্ট না, কিন্তু কোন জনপদটা বাংলাদেশের মানচিত্রে কোথায় ছিল এটা আমাদের জানতে হবে, তাহলে আমরা এখান থেকে উত্তর করতে পারবো। রাজধানীর নামগুলো মুখস্থ করতে হবে। চলেন একটু ম্যাপ থেকে আমরা জেনে নেই। ম্যাপ থেকে জানার আগে যেটা আমাদের আমি একটু বলবো, যে আপনারা যারা বিসিএস রিটেন দিবেন, বিশেষ করে 47 সামনে রিটেন আছে বা 50তমর জন্য এখন থেকে রিটেনের জন্য পড়াশোনা করছেন, 5 সেকেন্ডের মধ্যে ম্যাপ আর্ট করা শিখবেন। বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দুই জায়গাতেই আপনার ম্যাপ আর্ট করতে হবে, প্রচুর পরিমাণ খাতায় ম্যাপ আর্ট করতে হবে। সো ম্যাপটা আর্ট করা শিখবেন যাতে করে প্রিলির পাশাপাশি রিটেনেও আপনাদের হেল্প হয়। আমি চেষ্টা করছি আমার মানে খুব শর্টকাট টাইমের মধ্যে আর্ট করবো, দেখবেন যে একটু মানুষের মতো হবে আর কি। মানুষের মতো বলতে আর কি একদম অজাপ হবে না, মোটামুটি ভাবে বাংলাদেশ ম্যাপটা বোঝা যাবে যে এটা বাংলাদেশ। এই হচ্ছে বাংলাদেশের ম্যাপ, দেখেন 5 সেকেন্ডও লাগবে না। এই হচ্ছে বাংলাদেশের ম্যাপ। ওকে, মোটামুটি কিন্তু বোঝা যাচ্ছে। এটা জায়গাটা আর একটু লম্বা থাকলে আরো ভালো হতো। এই জায়গা থেকে এখন আমরা ম্যাপ থেকে দেখবো যে কোন জনপদটা কোথায় ছিল, এবং এখান থেকে কিছু তথ্য আমরা জানার চেষ্টা করব। প্রথম যে জনপদটা, সবার উপর দিক থেকে শুরু করি। একটা ম্যাপ আপনি যখনই আঁকবেন তখনই সবার উপরটা থাকবে হচ্ছে উত্তর, নিচটা থাকবে দক্ষিণ, ডান দিক থাকবে হচ্ছে পূর্ব, এবং বাম দিক থাকবে হচ্ছে পশ্চিম। এটা মাথার মধ্যে রাখবেন। হ্যাঁ, এখন আমরা উপর থেকে শুরু করি। সবার উপরে এই যে এই জায়গাটার মধ্যে যে জনপদটা ছিল, এই জনপদটার নাম ছিল হচ্ছে বরেন্দ্র। কি নাম ছিল? এই জনপদটার নাম ছিল বরেন্দ্র। এরপরে নিচে বগুড়া অঞ্চলটা, দিনাজপুর অঞ্চলটা যে জায়গাটা ছিল, এই জায়গাটার নাম ছিল হচ্ছে পুন্ড্র। এই জায়গাটার নাম কি ছিল? এই জায়গাটার নাম ছিল পুন্ড্র। এই পাশে যে জায়গাটা ছিল বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে জায়গাটা, এই জায়গাটার নাম ছিল হচ্ছে গৌর।
এই জায়গাটার নাম কি ছিল? গৌড় ছিল। কলকাতার যে জায়গাটা, এই জায়গাটার নাম ছিল হচ্ছে রারো, এই জায়গাটার নাম কি ছিল? রারো। ফরিদপুর, ঢাকা, এই জায়গাটার নাম ছিল হচ্ছে বঙ্গ, এই জায়গাটার নাম ছিল বঙ্গ। তারপর হচ্ছে এই যে বরিশালের যে জায়গাটা খুলনা, এই জায়গাটার নাম ছিল হচ্ছে চন্দ্রদ্বীপ, এই জায়গাটার নাম কিছু ছিল, এই জায়গাটার নাম ছিল হচ্ছে চন্দ্রদ্বীপ। বরিশালের জায়গাটার নাম ছিল চন্দ্রদ্বীপ। কুমিল্লা নোয়াখালী জায়গাটার নাম ছিল হচ্ছে সমতট, সমতট। এরপরে হচ্ছে এই যে বৃহত্তর হচ্ছে সিলেট এবং চট্টগ্রাম, এই জায়গাটার নাম ছিল হচ্ছে হরিকেল, এই জায়গাটার নাম ছিল হরিকেল। এখন আপনি দেখেন ম্যাপের মধ্যে যদি একবার আপনি মনোযোগ দিয়ে জিনিসটা দেখেন, তাহলে কিন্তু আপনি একদম চোখ বন্ধ করে জায়গাগুলোর নাম বলে দিতে পারবেন। এখন আপনার প্রশ্ন আসলো কোনো কারণে যে রংপুর, ওকে, অথবা লালমনিরহাট প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? আপনি একটু মনে মনে চিন্তা করেন তো, রংপুর কোথায়? এখানে না, উপরের দিকে কি আছে? বরেন্দ্র আছে, তার মানে বরেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল। বগুড়া প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? পুণ্ড্রের অন্তর্ভুক্ত ছিল। চট্টগ্রাম বা সিলেট প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? হরিকেলের অন্তর্ভুক্ত ছিল। এরপরে আপনি চিন্তা করলেন যে কুমিল্লা বা নোয়াখালী প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সমতটের অন্তর্ভুক্ত ছিল। অথবা প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, আপনাকে বলতে পারে বঙ্গের অন্তর্ভুক্ত বর্তমান জায়গার নাম কি? আপনি বলবেন ঢাকা, ফরিদপুর, এগুলা, মানিকগঞ্জ, এগুলা। তারপরে আপনাকে বলতে পারে যে গৌড়ের অন্তর্ভুক্ত বর্তমান জায়গার নাম কি? বর্তমান জায়গার নাম হচ্ছে আমাদের এই যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর, এগুলা। তো এই ধরনের প্রশ্ন এখান থেকে আসে। অ্যান্ড ফাইনালি যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে রাজধানী। প্রায় সময় আসবে আপনাদের, হরিকেলের রাজধানী কি? আমরা জানি হরিকেলের রাজধানী শ্রীহট্ট, এইটুক আপনার কষ্ট করে মুখস্থ করতে হবে। হরিকেলের রাজধানী শ্রীহট্ট, সমতটের রাজধানী বড়কামতা, তারপরে হচ্ছে বঙ্গের রাজধানী পাওয়া যায় নাই, পুণ্ড্রের রাজধানী পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন, বরেন্দ্রের রাজধানী পাওয়া যায় নাই। এরকম করে যে কয়েকটার আমাদের ইয়া আছে, কি বলে, যে কয়েকটা রাজধানী আছে, এই কয়েকটা রাজধানীর নামগুলো একটু কষ্ট করে আমাদের মুখস্থ করতে হবে। রারের রাজধানী যেমন কটিবর্ষ, এই কয়েকটা আমাদের মুখস্থ করতে হবে। তাহলে জনপদ থেকে যেই প্রশ্ন আসুন না কেন আপনি উত্তর করতে পারবেন। এবং গ্যারান্টি দেওয়ার কথা, জনপদ থেকে সাধারণত প্রত্যেকটা পরীক্ষা একটা না একটা প্রশ্ন আসে। বিশেষ করে এই 15 থেকে এখন পর্যন্ত 4টা বিসিএস এ প্রশ্ন আসছে যে সর্বপ্রাচীন জনপদ কোনটা। 4টা বিসিএস এ এখন পর্যন্ত শুধু 15 থেকে প্রশ্ন আসছে। আপনারা বিসিএস এর প্রশ্ন বের করে দেখলেই বুঝে যাবেন। ওকে, তাহলে এই হচ্ছে জনপদ। তাহলে আমরা এখন পর্যন্ত কি দেখলাম? এখন পর্যন্ত আমরা দেখলাম যে বাঙালি জাতির উৎপত্তির ইতিহাস, বাঙালি জাতির উৎপত্তি হয়ে গেল। তারপরে দেশ বাংলাদেশের মানে নামকরণের ইতিহাস দেখলাম, নামকরণ শেষ। জাতি যেহেতু উৎপত্তি হয়ে গেছে, এখন এদের তো থাকতে হবে, থাকার জন্য আমরা কি দেখেছি? জনপদ দেখেছি। এখন এই যে জনপদ যে সৃষ্টি হয়ে গেল, জনপদে বসবাস করতে করতে আপনারা দেখবেন যে আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে দেখবেন, একটা সার্কেলের মধ্যে দেখবেন যে 5 জন যদি বন্ধু থাকে, ওখান থেকে একজন একটা নেতৃত্ব প্রবণ বা ইয়া চলে আসে। হ্যাঁ, মোটামুটি ভাবে ওকে সবাই মানে। অথবা একটা ক্লাসের মধ্যে সাধারণভাবে দেখা যায় যে অনেকে থাকলেও একজন কিন্তু ক্যাপ্টেন ক্যাপ্টেন একটা ভাব থাকে বা নেতৃত্ব দেওয়ার একটা প্রবণতা থাকে। তো সেম ওয়েতে যখন এরকম জনপদ সৃষ্টি হয়ে গেল, জনপদ সৃষ্টির পরপর আমরা এটা জাস্ট কানেক্ট করার জন্য এইভাবে করে ভাবছি, জনপদ সৃষ্টির পরপর যেহেতু বিভিন্ন মানুষ জটলা করে করে বসবাস শুরু করলো, এদের মধ্যেও কিন্তু একটা নেতৃত্বের ভাব চলে আসলো। এবং এই নেতৃত্ব ভাবের প্রথম যে নেতৃত্বটা আসছে, এটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য বা মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য প্রথম হচ্ছে সাম্রাজ্য ভিত্তিক শাসন শুরু করে। এখন এই মৌর্য সাম্রাজ্যের যে সূত্রটা আছে, মৌর্য সাম্রাজ্য ডিরেক্ট শাসন করা শুরু করে নাই। বা আপনি হুট করে একজনকে কেন নেতা ভাববেন? আপনার তো আমাকে শাসন করবে, তার একটা অ্যাবিলিটি থাকতে হবে না? এই অ্যাবিলিটি প্রুফ করার জন্য আমাদের একটা সূত্র মাথার মধ্যে রাখতে হবে, এসপাস, SPAAS, এসপাস। এই সূত্রটা মাথার মধ্যে রাখতে হবে। কেন? এই এসপাস দ্বারা বোঝায় এসতে সক্রেটিস, সক্রেটিসের শিষ্য প্লেটো, প্লেটোর শিষ্য এরিস্টটল, এরিস্টটলের শিষ্য হচ্ছে আলেকজান্ডার এবং আলেকজান্ডারের শিষ্য হচ্ছে সেলুকাস। এই আলেকজান্ডার ছিল হচ্ছে গ্রিক বীর। কোথাকার বীর ছিল? গ্রিক বীর। এই আলেকজান্ডার খোঁজ পায় যে আমাদের যে এই বাংলা রিজিয়নটা আছে, এই রিজিয়নটা মৌর্য সাম্রাজ্যের একটা প্রতিষ্ঠা ভাব, কিন্তু এই রিজিয়নের মধ্যে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। যার কারণে এই যে গ্রিক বীর আলেকজান্ডার, উনি 327 খ্রিস্টপূর্বাব্দে, 327 খ্রিস্টপূর্বাব্দে, খ্রিস্টের জন্মের পূর্বে, হ্যাঁ পূর্বে, খ্রিস্টপূর্বাব্দে বাংলায় আগমন করার জন্য তার যে সেনাবাহিনী আছে, এই সেনাবাহিনী নিয়ে বাংলায় আগমন করতে ধরেন, যে গিয়ে বাংলা দখল করব। আর বাংলা দখল করলে তো অনেক ধন সম্পদ পাবো। কিন্তু পথিমধ্যে উনি জানতে পারেন যে বর্তমানে এই এলাকায় যে শাসন করছে মোটামুটি ভাবে মৌর্য সাম্রাজ্য, এই মৌর্য সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা পুরুষ আছে, যা যে সাম্রাজ্যটা আছে, এটাকে হারানো এত সহজ না। এই জন্য পথিমধ্যে ওনাকে সবাই সাজেশন দিল যে আপনি ঘোরত যান এবং আরো অধিক পরিমাণ সৈন্য নিয়ে আসেন, তাহলে আপনি মৌর্য সাম্রাজ্য আক্রমণ করতে পারবেন। আদারওয়াইজ আপনি বেকার আক্রমণ করে কি হবেন? ব্যর্থ হবেন বা হেরে যাবেন। এই জন্য উনি 327 খ্রিস্টাব্দে আসতে গিয়ে ইনি ফেরত যান এবং ফেরত গিয়ে 325 খ্রিস্টপূর্বাব্দ বা 23 খ্রিস্টপূর্বাব্দে তিনি মৃত্যুবরণ করেন।
কিন্তু তার যে আকাঙ্ক্ষা ছিল বাংলা দখল করার, এনার কিন্তু মিশরের আলেকজান্দ্রায় এনার কবর রয়েছে, এই যে গ্রিক বীর আলেকজান্ডারের। এরপরে এনার যে শিষ্য এই সেলুকাস, কে? সেলুকাস। এই সেলুকাস কি করেন 321 খ্রিস্টপূর্বাব্দে, 321 খ্রিস্টপূর্বাব্দে পুনরায় দলবল নিয়ে বাংলায় আসেন। ওকে, আপনারা চিন্তা করতে পারতেছেন, যে চিন্তা করছেন হয়তো বা ভাই 327-এ আসলো হচ্ছে আলেকজান্ডার, তো সেলুকাস তো আরো পরে আসলো, তাহলে সেই হিসেবে 321 কেন, 330 বা 333 336 হওয়ার কথা না? কিন্তু এটা কিন্তু আমি খ্রিস্টপূর্বাব্দের কথা বলছি। খ্রিস্টপূর্বাব্দের ব্যাপারটা এরকম, এটা যদি খ্রিস্টের পূর্ব হয়, এ পাশে হচ্ছে ধরেন 300, তারপরে আসবে 299, তারপরে আসবে 298, এইভাবে করে করে জিরোতে আসবে। এরপরে খ্রিস্টাব্দ শুরু হবে 1 2 3 4, এখন 2025 26 27 28, তার মানে এখান থেকে আস্তে আস্তে কমে প্রথমে জিরোতে আসবে, তারপরে বাড়বে। এই জন্য হচ্ছে 327-এ আলেকজান্ডার আসছিল, এরপরে 321-এ হচ্ছে কে আসছে? সেলুকাস আসছে। সেলুকাস 321-এ বাংলা আক্রমণ করে এবং মৌর্য বংশের তৎকালীন সম্রাট যে প্রধান চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য, এই চন্দ্রগুপ্ত মৌর্যের নিকট কি হয়? এই সেলুকাস পরাজিত হয় এবং এই চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে বা হচ্ছে গ্রিকদেরকে বাংলা থেকে বিতাড়িত করে এবং বাংলায় একদম হেডাম নিয়ে প্রতিষ্ঠিত হয় হচ্ছে মৌর্য সাম্রাজ্য। কারণ এই যে এখন প্রমাণ দিল, বহি একটা শত্রুকে ভাগাই দিল, মানে কি আমি আমার যে কি বলবো এটাকে, যে আমি যে নেতৃত্ব দিতে পারি এটার একটা প্রুফ হয়ে গেল এবং বাংলায় শুরু হলো সাম্রাজ্য ভিত্তিক শাসন বা মৌর্য সাম্রাজ্য। এতটুকু জায়গা যদি ক্লিয়ার হন তাহলে আমাকে শুধু হুম বলেন। টুপিটা সুন্দর, থ্যাংক ইউ। অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ আয়াস আহমেদ ভাই। ভাইয়া মেসেজের রিপ্লাই পাই না, মেসেজ আমাদের ইয়েতে থাকে, আমার অ্যাডমিনরা বা হচ্ছে মডারেটররা দেখে, আমি এত সময় পাই না, আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে পাওয়ার কথা, আমি বলে দিয়েছি মেসেজের রিপ্লাই করার জন্য। ভূগোলের স্টুডেন্ট ভাইয়া, ভালো ম্যাপ আঁকতে পারি ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। যারা দেখছেন তারা কিন্তু কেউ যাবেন না, আজকের ক্লাসটা শেষ করেন, কারণ আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশ অ্যাফেয়ার্সের গুলো শেষ করব, তারপর ইন্টারন্যাশনালে ধরবো ইনশাল্লাহ। আপনাদের উপস্থিতির উপর ডিপেন্ড করবে। অব্দটা একটু বুঝাই দেবেন। অব্দটা তো একটু বুঝাইলাম যে খ্রিস্টের পূর্ব পর্যন্ত এগুলো আস্তে আস্তে কমতে থাকবে, তারপর জিরোতে মিল হবে, তারপর এখান থেকে আবার আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ খ্রিস্টের পূর্বে যত যাব তত মাইনাস করতে থাকবো আমরা। হাবিবা আপু হচ্ছে ক্লাস ফার্স্ট টাইম করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। শাহ আলম ভাই লিখছে হচ্ছে ঠিক স্যার। ওকে, ক্লিয়ার। স্যার কেমন আছেন? কবির ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, অসাধারণ, হয় পরিষ্কার। আচ্ছা চলেন এখন আমরা একটু মৌর্য সম্পর্কে জানি। মৌর্য সাম্রাজ্য, যেহেতু মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে গেল, এরকম সাম্রাজ্য ভিত্তিক শাসন বেশ কয়েক বছর চলেছিল। প্রথম সাম্রাজ্য ভিত্তিক যে শাসন ছিল, এই শাসনটার নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। কি নাম? মৌর্য, জয়রেব বুর্গি জয়রেব দুইটাই লেখে, মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য, প্রত্যেকটা সাম্রাজ্য যখন আমরা পড়বো দেখবো যে এই সাম্রাজ্যটা বেশ কিছু বছর ধরে কিন্তু নিজের সাম্রাজ্য চালিয়ে এসছে। তো একটা সাম্রাজ্য যখন অনেকগুলো বছর চালাবে, একটা ব্যক্তি তো এতদিন চালানো সম্ভব না। ধরেন একটা সাম্রাজ্য কম করে হলেও 100-150 বছর করে চালিয়েছে, কোনো কোনো বংশ 400 বছর শাসন চালিয়েছে। এবং 400 বছর শাসনকালে তো অনেকগুলো বংশ পরম্পরায় তার ছেলে তার ছেলে তার ছেলে এইভাবে করে শাসন করে গেছে, কিন্তু সবাই কিন্তু সমান নাম করতে পারে না। আমি হয়তো বা একটা সাম্রাজ্য বিস্তার করলাম, আমার ছেলে এসে নষ্ট করে ফেললো, তার ছেলে আবার ওইটার চেয়ে ভালো একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেললো বা সাম্রাজ্যের শাসন আরো ভালো করলো। তো এরকম ভাবে প্রত্যেকটা সাম্রাজ্যের কিছু নাম করা পুরুষ থাকে বা কিছু নাম করা শাসক থাকে, যাদের সম্পর্কে আমরা পড়বো এবং এই শাসকদের কীর্তিগুলো আমরা জানবো। কারণ এই যে সাম্রাজ্যগুলো আছে, সাম্রাজ্যগুলো থেকে সাধারণত প্রশ্ন হয় হচ্ছে যে এই সাম্রাজ্যের অমুক সম্রাট কোন কাজ করেছে, অথবা একটা কাজ দেবে, কাজ দিয়ে বলবো এই কাজ বা এই কীর্তি কার অবদান, এই ধরনের প্রশ্নগুলো এখানে হয়। এই জন্য আমরা সাম্রাজ্য থেকে এটা পড়বো। তাহলে প্রথম যে সাম্রাজ্য সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্যের অনেক শাসক ছিলেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ 4 জনের নাম আমরা এইভাবে মুখস্থ রাখবো, খুব টেকনিক্যালি এবং মজা করে মনে রাখবো। যে চন্দ্রবিন্দু অশোক বৃহৎ, চন্দ্রবিন্দু অশোক বৃহৎ, অশোক বৃহৎ, চন্দ্রবিন্দু অশোক বৃহৎ, এটুকু যদি আমরা মনে রাখি তাহলে মৌর্য সাম্রাজ্যের যে পপুলার বা নাম করা কয়েকজন শাসক ছিল তাদের নাম শেষ। কিভাবে? এই চন্দ্রতে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কি করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য এই যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন,
চন্দ্রগুপ্ত মৌর্য কি করেছিলেন? মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আর কি করেছিলেন? গ্রিকদের বিতরণ করেছিলেন, গ্রিকদের বাংলা থেকে বিতাড়িত করেছিলেন, বাংলা থেকে গ্রিকদের বিতাড়িত করেছিলেন। কিভাবে? ওই যে সেলুকাসকে পরাজয়ের মাধ্যমে বাংলা থেকে বিতাড়িত করে ফেললো। ওকে, এরপরে বিন্দুতে হচ্ছে বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্য, এরপরে শাসক হচ্ছে বিন্দুসারের স্পেশালিটি কি? এই বিন্দুসার সাম্রাজ্যের সর্বোচ্চ পরিমাণ প্রসার করেন, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের সর্বোচ্চ প্রসার করেন কিন্তু এই বিন্দুসার। এবং তার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অত্যাধিক উন্নতি হয় এবং রাজনৈতিক স্থিতিশীলতা ছিল। তাহলে সর্বোচ্চ প্রসার, রাজনৈতিক স্থিতিশীলতা কার সময় ছিল? এই যে বিন্দুসারের সময় ছিল। আরেকটা কাজ উনি করেছিলেন, সেটা হচ্ছে সামরিক শক্তি বৃদ্ধি করেছিলেন, সামরিক শক্তি বৃদ্ধি করেছিলেন। কে করেছিলেন? এগুলা করেছিলেন বিন্দুসার। তাহলে আমরা 4টা নাম মনে রেখেছি: চন্দ্র, বিন্দু, অশোক, বৃহৎ। তাহলে অশোক কি করেছিলেন? সম্রাট অশোকের অবদান অবিস্মরণীয়। কৌলিন্যের যুদ্ধের ভয়াবহতা দেখে এই সম্রাট অশোক কিন্তু কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। সম্রাট অশোক কি করেছিলেন? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং বৌদ্ধ ধর্মকে ইনি রাষ্ট্রধর্ম হিসেবে বা রাজধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেন। বৌদ্ধ ধর্মের এত বেশি কাজ ইনি করেছিলেন, যার কারণে তাকে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। ওকে, তাহলে সম্রাট অশোক সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্য হতে তাকে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। এরপর হচ্ছে বৃহদ্রথ। এই বৃহদ্রথ হচ্ছে মৌর্য বংশের শেষ পুরুষ বা শেষ সম্রাট। এবং এই যে বৃহদ্রথ যে আছে, এই বৃহদ্রথ হচ্ছে পুষ্যমিত্র, তার যে দেহরক্ষী ছিল অথবা সেনাপতি ছিল পুষ্যমিত্র। এই পুষ্যমিত্রের নিকট হত্যা হওয়ার পরপরেই আমাদের মৌর্য সাম্রাজ্যের অবসান হয় এবং শুরু হয় গুপ্ত বংশ বা গুপ্ত সাম্রাজ্য। ওকে, তাহলে চন্দ্র, বিন্দু, অশোক, বৃহৎ, এতটুকু যদি মনে রাখি আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কিত কথাবার্তা শেষ। এর মধ্যে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং প্রথম সম্রাট বলা হয় কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রথম সম্রাট, কারণ সাম্রাজ্য ভিত্তিক শাসন শুরু করেন চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, তাহলে মৌর্য সাম্রাজ্য যদি ক্লিয়ার হয় তাহলে এমসি লিখেন সবাই। এবার মৌর্য সাম্রাজ্য যদি ক্লিয়ার হয় সবাই লিখবেন এমসি। বাহ, এখনো 141 জন। থ্যাংক ইউ সো মাচ যারা ক্লাস দেখছেন। যদি এতক্ষণে আমার ক্লাসটা আপনার একটুও ভালো লেগে থাকে, কাইন্ডলি একটা শেয়ার করে দিয়ে জাস্ট শেয়ার ডান লেখেন, আমি খুব উপকৃত হব। তাহলে আমাদের পেজের মেম্বার বাড়বে। কিন্তু যেহেতু ফ্রি নিচ্ছি ক্লাসগুলো, আমার মনে হয় এই ক্লাসগুলো আপনাদের জন্য খুব উপকারী হবে। আপনাদের পাশাপাশি অন্য ভাই বোনদেরও উপকার হোক, আমারও একটু উপকার হোক। আমার প্ল্যাটফর্ম বাড়লে দেখতেও ভালো লাগবে। এমসি লেখেন সবাই। এমসি মানে হচ্ছে মৌর্য বংশ ক্লিয়ার। ছন্দটা কি মনে রাখবো? চন্দ্র, বিন্দু, অশোক, বৃহৎ। ওকে, ছন্দটা আমরা মনে রাখবো হচ্ছে চন্দ্র, বিন্দু, অশোক, বৃহৎ। এমসি। সুলতানা রাজিয়া এমসি। ভাইয়া অনেক ইজি লাগছে আপনার ক্লাস, থ্যাংক ইউ। শেয়ার ডান। এই যে হাবিবা আপু একমাত্র আমার মনের মতো একটা কাজ করলো, শেয়ার ডান লিখলো। আপনারাও একটু করে দেন না প্লিজ যারা দেখছেন। আপনার ক্লাসে প্রথম আজ, আচ্ছা দারুন স্যার। ওকে, এমসি শেয়ার ডান। এই যে প্রভা আপু শেয়ার ডান করেছে, বিউটি একটা শেয়ার ডান, থ্যাংক ইউ আপু। আমার কষ্ট থাকে, একটু মূল্যায়ন করেন, কলার ব্যথা উঠে যাচ্ছে। সো সবাই একটু শেয়ার করে দেন। শেয়ার ডান স্যার, থ্যাংক ইউ। সাথী আপু একটা লজ্জা পেয়ে একটা লাভ দিয়েছেন, থ্যাংক ইউ। চলেন আমরা এখন আসবো। তাহলে এই যে বৃহদ্রথ, তার পুষ্যমিত্র তার দেহরক্ষীর কাছে হত্যা হলো এবং সমাপ্ত হয়ে গেল আমাদের কি? সমাপ্ত হয়ে গেল মৌর্য বংশের পরে যে সাম্রাজ্যটা শুরু হয় এটা হচ্ছে গুপ্ত বংশ। মৌর্য বংশের পরে যেটা শুরু হয় এটা হচ্ছে গুপ্ত বংশ। এই মৌর্য সাম্রাজ্যের কিন্তু সব রাজাদের বা সব শাসকদের তেমন ভালোভাবে পরিচয় পাওয়া যায়নি, তবে গুপ্ত বংশের সবার পরিচয় স্পষ্টভাবে পাওয়া যায়। এবং এই সময়টাতে বাংলায় শান্তি শৃঙ্খলা ছিল জন্য সার্বিকভাবে এই গুপ্ত যুগকে বাংলার স্বর্ণযুগ বলা হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে সার্বিকভাবে স্বর্ণযুগ বলা হয় কোন যুগকে? সার্বিকভাবে স্বর্ণযুগ বলা হয় গুপ্ত বংশের গুপ্ত যুগকে। ওকে,
তাহলে এই যে গুপ্ত আছে, এই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা পুরুষ ছিল হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত। এখন আপনার মনে হতে পারে যে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলেই তো প্রথম চন্দ্রগুপ্ত হওয়ার কথা। ব্যাপারটা এরকম নয়। আগেকার দিনে ব্যাপারগুলো এরকম ছিল যে ধরেন আমার নাম দীপ্ত, আমার ছেলের নাম রাখলাম সুপ্ত, সুপ্তর ছেলে আবার তার নাম লিখলো দীপ্ত। খুব কমন নামগুলো বারবার বারবার ঘুরিয়ে ঘুরিয়ে রাখা হতো। এই জন্য হচ্ছে দেখা যেত যে অনেক প্রজন্ম পরে গিয়ে আবার বড় বাবা তার বাবার নামে নামকরণ করা হয়েছে। ওকে, সো এই জন্য গুপ্ত সাম্রাজ্যের প্রথম পুরুষ বা প্রতিষ্ঠাতা পুরুষ বলা হয় হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তকে। ওকে, সো এই প্রথম চন্দ্রগুপ্তর পরে আর কয়েকজন আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তর পরে আমাদের যে নামটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত, এই সমুদ্রগুপ্ত ছিল হচ্ছে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা এবং একে প্রাচীন ভারতের নেপোলিয়ান বলা হতো। প্রাচীন ভারতের নেপোলিয়ান বলা হতো। নেপোলিয়ান, প্রাচীন ভারতের নেপোলিয়ান বলা হতো কিন্তু এই সমুদ্রগুপ্তকে। কাকে বলা হতো? সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের নেপোলিয়ান বলা হতো এবং শ্রেষ্ঠ রাজা বলা হতো। এই যে সমুদ্রগুপ্তের সময় এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনাটা ঘটে। কি ঘটে জানেন? এই সমুদ্রগুপ্তের সময় প্রাচীন একটা যাযাবর ছিল, যাযাবর শ্রেণী ছিল যাদের নাম ছিল হুন। এরা খুবই ডেঞ্জারাস ছিল। এই হুন নামক যাযাবর জাতি এই গুপ্ত বংশের মধ্যে হামলা করে অথবা গুপ্ত সাম্রাজ্যের মধ্যে হামলা করে, যার কারণে গুপ্ত সাম্রাজ্যটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। গুপ্ত সাম্রাজ্যটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা ভাগ হয়ে যায় বঙ্গ, আর একটা ভাগ হয়ে যায় হচ্ছে গৌড়। ওকে, একটা ভাগ হয় বঙ্গ আর একটা ভাগ হয় গৌড়। এই যে বঙ্গ এলাকাটা আছে না, এখানে তিনজন রাজা ছিল, তিনজন রাজা যাদের উপাধি ছিল হচ্ছে মহারাজাধিরাজ। রাজা গোপচন্দ্র, প্রতাপাদিত্য, আর একজন ছিল নাম আমার এই মুহূর্তে মনে নাই। এই তিনজন মিলে হচ্ছে বঙ্গটা শাসন করতে থাকে। বঙ্গ নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই। তবে এই যে গৌড় যে আছে না, এই গৌড়টাই আসলে আমাদের এই রিজিয়নটা। এই গৌড় রিজিয়নটা ছোট ছোট এবং বড় বড় কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যায়। এই ছোট জায়গাগুলো যারা শাসন করতো তাদেরকে বলা হতো সামন্ত। তাদেরকে কি বলা হতো? তাদেরকে বলা হতো সামন্ত। আর এই যে বড় জায়গাগুলো যারা শাসন করতো তাদেরকে বলা হতো মহাসামন্ত। তাদেরকে বলা হতো হচ্ছে মহাসামন্ত। এরকম একজন মহাসামন্ত ছিলেন শশাঙ্ক নামের এক ব্যক্তি। আপনাদের নামটা পরিচিত বা কমন পড়েছে আমি জানি। এরকম একজন মহাশাসক ছিলেন বা হচ্ছে মহাসামন্ত ছিলেন শশাঙ্ক। এই শশাঙ্ক কি করেন? এই শশাঙ্ক গৌড়ের ছোট ছোট জায়গাগুলোকে একত্রিত করেন এবং কর্ণ সুবর্ণকে রাজধানী করে গৌড়ের স্বাধীনতা ঘোষণা করেন। কি করেন? গৌড়ের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতা ঘোষণা করেন। আর যার কারণে এই যে শশাঙ্ককে বাংলার প্রথম স্বাধীন রাজা বলা হয়। প্রথম স্বাধীন রাজা বলা হয়। স্বাধীন রাজা বলা হয় রাজা শশাঙ্ককে। ক্লিয়ার? এইটুক পর্যন্ত আমার মনে হয় ক্লিয়ার। তাহলে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশকে সামগ্রিকভাবে স্বর্ণযুগ বলা হয়। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত, যাকে প্রাচীন ভারতের নেপালিয়ান বলা হয়। সমুদ্রগুপ্তের সময়ে হুন নামক যাযাবর শ্রেণী গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করে এবং গুপ্ত সাম্রাজ্য দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা বঙ্গ একটা গৌড়। বঙ্গ তিনজন স্বাধীন রাজা শাসন করতে থাকেন এবং গৌড় ছোট এবং বড় বিভিন্ন ভাগে বিভক্ত হয়। ছোট জায়গাগুলো যারা শাসন করতো তাদেরকে বলা হতো সামন্ত, বড় জায়গাগুলো যারা শাসন করতো তাদেরকে বলা হতো মহাসামন্ত। এমনই একজন মহাসামন্ত ছিলেন রাজা শশাঙ্ক, যিনি কিনা বেশ কয়েকটা গৌড়ের জায়গা একত্রে করে কর্ণ সুবর্ণকে রাজধানী করে গৌড়ের স্বাধীনতা ঘোষণা করেন এবং যার কারণে তাকে প্রথম স্বাধীন রাজা বলা হয়। ওকে, আমার মনে হয় এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার। ওকে, আমি বলার আগেই আপনারা কমেন্ট করা শুরু করেছেন। ক্লিয়ার? এখন আসেন, এই যে রাজা শশাঙ্ক বেশ কিছুদিন শাসন করেন, তার শাসন আমলে কোনো সমস্যা হয় নাই। কিন্তু এই রাজা শশাঙ্ক যখন মারা যান, সময়টা হচ্ছে 7ম থেকে 8ম শতক। সময়টা কখন? রাজা শশাঙ্ক মারা যান 7ম থেকে 8ম শতক। রাজা শশাঙ্ক মারা যাওয়ার পরে বাংলার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ভালো কোনো নেতৃত্বের অভাবে বাংলায় একটা অরাজকতাপূর্ণ সৃষ্টি হয়। কি বলে এটাকে? সমাজ সৃষ্টি হয়। মানে কেউ কাউকে মানতে চায় না, কিছু না, এরকম আর কি, যেন কোনো একটা গণঅভ্যুত্থানের পরে যেমন হয় এরকম। তাহলে রাজা শশাঙ্ক পরবর্তী 7ম এবং 8ম শতকে ভালো নেতৃত্বের অভাবে বাংলায় একটা বিশৃঙ্খলা পরিবেশ দেখা দেয়, যেই সময়টাকে বলা হয় মাৎসন্যায়। মাৎসন্যায় আপনারা অলরেডি কমন পড়েছে আমি জানি, মাৎসন্যায়। তাহলে এই মাৎসন্যায় বলতে কোন সময়টাকে বোঝায়? রাজা শশাঙ্ক পরবর্তী সময়। রাজা শশাঙ্ক পরবর্তী সময় মাৎসন্যায় কোন শতক? 7ম থেকে 8ম শতক। মাৎসন্যায় শব্দের অর্থ কি? মাৎসন্যায় শব্দের অর্থ অরাজকতাপূর্ণ পরিস্থিতি। ওকে, তাহলে এই মাৎসন্যায় হচ্ছে কখন হয়? রাজা শশাঙ্কের পরবর্তী হয়। এই মাৎসন্যায়ের প্রেক্ষাপটে গোপাল নামক এক ব্যক্তি বাংলার হাল ধরে।
গোপাল নামক এক ব্যক্তি বাংলার হাল ধরে এবং বাংলায় শুরু হয় বংশানুক্রমিক শাসন এবং প্রতিষ্ঠা করেন হচ্ছে পাল বংশ। কি করেন? পাল বংশ প্রতিষ্ঠা করেন গোপাল। তাহলে মাৎসন্যায়ের প্রেক্ষাপটে গোপাল নামের এক ব্যক্তি বাংলার হাল ধরেন এবং তার নেতৃত্বে শুরু হয় পাল বংশ। এই পাল বংশ হচ্ছে বংশানুক্রমিক সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসন। প্রায় 400 বছর এই পাল বংশ শাসন করেছে এবং এই পাল বংশের ধর্ম ছিল হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। পাল বংশের নেতারা কে ছিল? বৌদ্ধ ধর্মাবলম্বী। এখন প্রত্যেকবারের মতো আবারও পাল বংশ অনেক বছর শাসন করেছে, অনেক শাসক শাসন করেছে, কিন্তু অল্প কয়েকজন শাসক নাম করতে পেরেছে, যাদের নাম আমরা চমৎকার টেকনিকে সেকেন্ডের মধ্যে মনে রাখতে পারবো একটা কথা দ্বারা। এই কথাটা আমরা মনে রাখবো যে গোধ মহি রাম। কি মনে রাখবো আমরা? গোধ মহি রাম। এইটুকু যদি আমরা মনে রাখি তাহলে পাল বংশের গুরুত্বপূর্ণ শাসকদের নাম আমাদের ক্লিয়ার। কি মনে রাখবো আমরা? গোধ মহি রাম। গোধ মহি রাম কেন লিখলাম আমরা, বা এটাতে কি হয়? গোতে হয় হচ্ছে গোপাল। গোতে কি হয়? গোতে হয় গোপাল। আর গোপালকে? গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা পুরুষ। প্রতিষ্ঠাতা পুরুষ। প্রতিষ্ঠাতা পুরুষ গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা পুরুষ। এরপর হচ্ছে ধতে হয় হচ্ছে ধর্মপাল। ধর্মপাল। ধর্মপাল নামটার মধ্যে একটা আভিজাত্য আছে না, এবং যেহেতু নামটার মধ্যে আভিজাত্য আছে, ধর্মপাল হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ রাজা। ধর্মপাল হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ রাজা। ওকে, ধর্মপাল হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ রাজা। এই যে পাহাড়পুরের বৌদ্ধবিহার বা ত্রিশক্তি সংঘর্ষ, এগুলো সবই হচ্ছে ধর্মপালের সাথে সম্পর্কিত। কি করেছিলেন? পাহাড়পুরের বৌদ্ধবিহার। পাহাড়পুরের বৌদ্ধবিহার ওনার সময় নির্মাণ করা হয়েছে। বৌদ্ধ বিহার কার সময় নির্মাণ করা হয়েছে? এই ধর্মপালের সময়। এরপর হচ্ছে মহিতে হচ্ছে দ্বিতীয় মহিপাল। দ্বিতীয় মহিপাল। এই দ্বিতীয় মহিপালের সময় কি হয়েছিল বলেন তো? কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। কৈবর্ত বিদ্রোহ। কৈবর্ত বিদ্রোহ কি? কৈবর্ত বিদ্রোহ হচ্ছে কৃষক, শ্রমিক বা যাযাবর শ্রেণী যারা ছিল তাদের একটা তাদের সময়ের একটা বিদ্রোহ। রাজার বিরুদ্ধে, রাজার অনিয়ম অত্যাচারের বিরুদ্ধে একটা বিদ্রোহ হয়েছিল, এবং এই কৈবর্ত বিদ্রোহের প্রেক্ষাপটে কিন্তু দ্বিতীয় মহিপাল হচ্ছে পরাজিত এবং হত্যা হয়। ওকে, তাহলে এই হচ্ছে দ্বিতীয় মহিপাল। তাহলে গোধ মহি রাম, গোপাল, ধর্মপাল, দ্বিতীয় মহিপাল। রাতে হচ্ছে রামপাল। রাতে কে? রামপাল। এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র আমরা শুনছি না, এই রামপাল হচ্ছে রাতে। এই রামপালের সময় কিন্তু শ্রীকর নন্দী ওই যে গ্রন্থটা, বিখ্যাত একটা গ্রন্থ, যে ওই গ্রন্থটা কিন্তু রচনা করেছিলেন। কি নাম ছিল জানি গ্রন্থটাদের? রামচরিত। 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 রামচরিত গ্রন্থটা কিন্তু এই রামপালের হচ্ছে জীবনী নিয়ে লেখা। এবং লাস্টে হচ্ছে মতে হচ্ছে মদন পাল। নামটাই কেমন মদন মদন না? মদন পাল। এই নামটাই যেহেতু মদন, অর্থাৎ এই মদন পাল ছিল হচ্ছে পাল বংশের শেষ রাজা। পাল বংশের শেষ রাজা, এবং এই মদন পালকে পরাজিত করার মাধ্যমে বাংলায় পাল বংশের সমাপ্তি হয় এবং শুরু হয় বংশানুক্রমিক শাসনের পরের বংশ, অর্থাৎ সেন বংশ, যেটা আমাদের লাস্ট ক্লাস, আজকের লাস্ট টপিক হবে। ওকে, কৈবর্ত বিদ্রোহের জনক দিব্য, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, তাহলে আমরা কিভাবে মনে রাখবো পাল বংশের রাজাদের নাম? গোধ মহি রাম। গোতে গোপাল, ধতে ধর্মপাল, মতে হচ্ছে দ্বিতীয় মহিপাল, রাতে হচ্ছে রামপাল, এবং মতে হচ্ছে মদন পাল। পাল বংশের প্রথম রাজা গোপাল এবং শেষ রাজা হচ্ছে মদন পাল। মদন পালের পরেই আমাদের বংশানুক্রমিক যে শাসনটা শুরু হয় সেটা হচ্ছে শুরু হয় সেন বংশ। কোনটা শুরু হয়? সেটা শুরু হয় আমাদের হচ্ছে সেন বংশ। সেন বংশ। মদন পালের মাধ্যমে যে বংশের শেষ হলো সেন বংশ। এই সেন বংশ অর্থাৎ বৌদ্ধ ধর্মাবলম্বীদের পর থেকে, মদন পালের পর থেকে সেন বংশ শুরু হয়, এবং এই সেন বংশে সব রাজারা ছিল হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। কি ছিল? হিন্দু ধর্মাবলম্বী। এবং অ্যাজ ইউজুয়াল আমি আপনাদেরকে বলেছি যে প্রত্যেকটা যে সাম্রাজ্য রয়েছে, প্রত্যেকটা বংশ রয়েছে, প্রত্যেকটা বংশরই কি হয়েছে, যে প্রত্যেকটা বংশরই কয়েকটা রাজা আছে যারা খুব বিখ্যাত। সেম হয়তো সেম বংশেরও কয়েকজন ছিল। এটাকে খুব শর্টকাটে আমরা মনে রাখবো সাহেবী বল নামে। সাহেবী বল, এই কথাটা মনে রাখলে সেন বংশের যে গুরুত্বপূর্ণ কয়েকজন ছিল এরা শেষ, এবং এদের যে কীর্তি কয়েকটা আছে, এই কীর্তি কয়েকটা বা কাজ কয়েকটা মনে রাখলে আমাদের বাংলার, প্রাচীন বাংলার ইতিহাস একদম পানি। ওকে, তাহলে সাহেবী বল। সাহেবী বলতে সাথে কি হয়? সাথে হয় হচ্ছে সামন্ত সেন। সামন্ত সেন। এই সামন্ত সেনকে বলা হয় সেন বংশের প্রথম রাজা বা প্রথম পুরুষ, কিন্তু ইনি রাজ্য প্রতিষ্ঠা করতে পারে নাই। রাজ্য প্রতিষ্ঠা করেছে তার পুত্র হেমন্ত সেন। হেমন্ত সেন। সাহেবী বল
এই যে সাতে সামন্ত সেন, হেতে হেমন্ত সেন। এই হেমন্ত সেন রাজ্য প্রতিষ্ঠা করেছে বলতে একে সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? হেমন্ত সেনকে সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। ওকে, এবং প্রথম রাজাও কিন্তু ইনি, প্রথম রাজাও কিন্তু এই হেমন্ত সেন, প্রথম রাজা হচ্ছে এই হেমন্ত সেন। এরপর হচ্ছে বিতে হচ্ছে বিজয় সেন। বিতে কি? বিতে হচ্ছে বিজয় সেন। বিজয় নামটা দেখেই মনে হচ্ছে না একটা ভাই আছে না, তার মানে এই বিজয় সেন হচ্ছে শ্রেষ্ঠ রাজা। বিজয় সেন হচ্ছে সেন বংশের শ্রেষ্ঠ রাজা এবং এনার রাজধানী ছিল হচ্ছে বিক্রমপুর ও বিজয়পুর। এই জায়গাটা খুব পরীক্ষায় আসে, আপনারা মনে রাখবেন। হ্যাঁ, বিজয়পুর, বিক্রমপুর, বিজয়পুর এই দুইটা ছিল হচ্ছে বিজয় সেনের রাজধানী। আপনারা খুব শর্টকাটে আমার টেকনিকে যদি মনে রাখতে চান তাহলে আপনারা সিম্পলি মনে রাখবেন বিবিবি। বিডি বাজেট বিউটি আবার ভাইবেন না, এটা আপুদের একটা খুব ভালো ব্র্যান্ড আছে যেখান থেকে লিপস্টিক টিপস্টিক কেনে, বিডি বাজেট বিউটি। কিন্তু বিবিবি মানে হচ্ছে বিতে বিজয় সেন, বিতে হচ্ছে বিক্রমপুর, আবার বিতে হচ্ছে বিজয়পুর। অর্থাৎ বিজয় সেনের রাজধানী বিক্রমপুর এবং বিজয়পুর, এটা বিবিবি। এই তিনটা বি দিয়ে মনে রাখবেন, বিবিবি, বিডি বাজেট বিউটি ভেবে ভুল করবেন না। ওকে, এটা হচ্ছে বিডি বাজেট বিউটি না, বিবিবি মানে হচ্ছে বিজয় সেন, ওনার রাজধানী ছিল বিক্রমপুর এবং বিজয়পুর, মনে থাকবে। এবং এদের উপাধি ছিল হচ্ছে পরম মহেশ্বর বা পরমেশ্বর। উপাধি ছিল হচ্ছে পরমেশ্বর, পরমেশ্বর, পরমেশ্বর বা পরম মহেশ্বর, যেটাই বলেন না কেন, পরমেশ্বর বা পরম মহেশ্বর। তাহলে সাহেবী বল, প্রথমে ছিল সামন্ত সেন, তারপরে হচ্ছে হেমন্ত সেন হেতে, বিতে হচ্ছে বিজয় সেন, এবার এই বতে হচ্ছে বল্লাল সেন। কে? বতে বল্লাল সেন। ভারতে ঢাকার যে ঢাকেশ্বরী মন্দির আপনারা জানেন, এই ঢাকেশ্বরী মন্দিরের নির্মাতা কিন্তু বল্লাল সেন। ঢাকেশ্বরী মন্দিরের নির্মাতা বল্লাল সেন। এরপর বল্লাল সেনের দুইটা রয়েছে কিন্তু, কি জানি বলে, বই রয়েছে। একটা হচ্ছে দান সাগর এবং অদ্ভুত সাগর। কি? দান সাগর ও অদ্ভুত সাগর, এই দুইটা বইয়ের লেখক বল্লাল সেন। দান সাগর, অদ্ভুত সাগর, অদ্ভুত সাগর, এই দুইটা বইয়ের লেখক বল্লাল সেন। কিন্তু বল্লাল সেন বই দুইটা শেষ করতে পারেন নাই, এর পুত্র লক্ষণ সেন এটা শেষ করেছিল। এবং ফাইনালি বল্লাল সেন সম্পর্কে আরেকটা ইনফরমেশন হচ্ছে ইনি কৌলিন্য প্রথা চালু করেন। কৌলিন্য প্রথা চালু করেন। যদি প্রশ্ন আসে কৌলিন্য প্রথা কে চালু করেন, তাহলে বল্লাল সেন। এবং লাস্ট লটা দিয়ে হচ্ছে লক্ষণ সেন। লাস্ট লটা দিয়ে কে? লক্ষণ সেন। এই লক্ষণ সেন আমরা জানি যে লক্ষণ সেন ছিলেন সেন বংশের শেষ স্বাধীন রাজা, যিনি 1204 সালে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নিকট পরাজিত হন এবং এখান থেকে বাংলা থেকে নদীর দিকে পালিয়ে যান। এর মাধ্যমে বাংলায় সেন বংশের অবসান হয় এবং বাংলায় শুরু হয় মুসলিম শাসন, অর্থাৎ প্রাচীন যুগের সমাপ্তি, এবং বাংলায় মধ্যযুগ শুরু হয় বা মুসলিম শাসন শুরু হয়। এই হচ্ছে আমাদের সাহেবী বল, সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। যদিও এই লক্ষণ সেনের দুই পুত্র ছিল, যার মধ্যে দ্বিতীয় পুত্র কেশব সেন আরো কিছুদিন কেশব সেন আরো কিছুদিন শাসন করেছিলেন 1945 সাল পর্যন্ত, 1245 সাল পর্যন্ত। কিন্তু ইনি কিন্তু কোনো স্বাধীন রাজা হিসেবে শাসন করেন নাই, ইনি জাস্ট ওনার বংশটাকে ধরে রেখেছিলেন। এই জন্য আলটিমেটলি আমাদের কিন্তু লক্ষণ সেনই হচ্ছে শেষ স্বাধীন রাজা সেন বংশের। ওকে, অনেক জায়গায় দেখবেন যে বাংলা সেন বংশের সর্বশেষ রাজাকে কেশব সেন দেওয়া আছে, ইনি কিন্তু স্বাধীন না, স্বাধীন ছিল হচ্ছে লক্ষণ সেন পর্যন্ত, ইনি কিছুদিন পর্যন্ত শাসন করেছিলেন। তো এই হচ্ছে আমাদের সেন বংশ, এবং সেন বংশের মাধ্যমেই শেষ হয়ে যায়। আলটিমেটলি কি হয়? জয়দেব ছিলেন, হ্যাঁ ইয়েস, গীত গোবিন্দর জয়দেব ছিলেন। এটা আমি গতদিনে কিন্তু একটা ছোট্ট শর্ট ভিডিওতেই আপলোড করেছিলাম। এই লক্ষণ সেনের কিন্তু সভাকবি ছিলেন হচ্ছে জয়দেব, এবং তিনি গীত গোবিন্দ রচনা করেছিলেন সংস্কৃত ভাষায়। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রাচীন বাংলার ইতিহাস A to Z। আমার মনে হয় আজকের ক্লাসের পর আপনারা যদি বইটা খুলে একবার দেখেন, পার্সপেক্টিভ বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, এখন আপনারা যতজন দেখছেন মন থেকে একটু ক্লাস সম্পর্কে আমাকে রিভিউ দেন যে কেমন লাগলো, এবং আগামী দিনেও আপনারা ক্লাসে উপস্থিত থাকবেন কিনা। একদম মন থেকে আমাকে রিভিউ দেবেন। আপনাদের এই রিভিউগুলোই কিন্তু আমার ইন্সপিরেশন। আর ক্লাসটা পারলে লাস্ট মুহূর্তেও শেয়ার দিয়ে রাখেন, কারণ যে কোনো সময় আমার এই মধ্যে যদি খুঁজেও না পান, আমি যেহেতু পেজে অনেক পোস্ট করি, দেখা যাবে ক্লাস খুঁজে পাচ্ছেন না, কিন্তু নিজের আইডিতে কিন্তু ঠিকই খুঁজে পাবেন। এই জন্য পারলে লাস্ট মুহূর্তেও ক্লাসটা শেয়ার দিয়ে রাখেন। দেখি কত কি পড়াশোনা করলাম আমরা আজকে। অনেকগুলো পড়াশোনা করছি না? আসলেই অনেক পড়াশোনা হয়েছে।
প্রিসাইজ জব প্রিপারেশনের সাথে থাকেন, ইনশাআল্লাহ আপনাদের অনেক জিনিস আস্তে আস্তে ক্লিয়ার হবে। রামসেন বলদ, আচ্ছা উনি হয়তোবা কাউকে কমেন্ট না করে হয়তোবা নিজের মতো করে একটা ছন্দ বানিয়েছেন। ফ্যান্টাস্টিক। রাহা আপু লিখেছে সুপার। আফরা আপু লিখেছে দারুণ। ওকে। আলফা আলফা ভাই অসাধারণ। রোজ আপু অনেক ভালো লাগছে ক্লাস। ওকে, অনেক সুন্দর, ভালো লাগছে, আরও ক্লাস চাই। ওকে, আরেকবার বলেন সেন বংশেরটা। সাহেবী বল। সেন বংশেরটা আরেকবার হচ্ছে সাহেবী বল। গোধ মহিরাম সাহেবী বল। সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। স্যার খুব ভালো হয়েছে ক্লাস, 10-এ 10 প্রতিদিন চাই। ওকে, আপনার ইউটিউব চ্যানেল আছে বিসিএস জার্নি উইথ দীপ্ত, এখন যদিও ভিডিও দেয়া হয় না। আলহামদুলিল্লাহ অসাধারণ লেগেছে। ওকে, ক্লিয়ার। রাম রাম সেন বলিদ ভাই যে কি লিখতেছেন, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। সোহেল রানা খুবই ভালো স্যার। এবার হচ্ছে আনন্দ কুমার, অনেক সুন্দর স্যার, থ্যাংক ইউ। ফিরোজা খাতুন আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। মুসলিম সরকার গুড। প্রভা আরমান অসাধারণ স্যার, ক্লাস চালু রাখবেন। ইনশাল্লাহ রাখবো, আপনারা যদি উপস্থিত থাকেন। হৈমন্তী শুক্লা অসাধারণ ক্লাস স্যার, থ্যাংক ইউ। ঐন্দ্রিলা চক্রবর্তী স্যার, এগুলোর বিস্তারিত কোথায় পাবো? আজকে নতুন পড়লাম। এগুলোর বিস্তারিত যে কোনো বইয়ের মধ্যেই পাবেন, আপনি ডাইজেস্টে পাবেন, যে কোনো বাংলাদেশ অ্যাফেয়ার্স MP3 নেন, অগ্রদূত নেন, সবখানেই পাবেন। উম্মে সুমাইয়া সুলতানা, অনেক সহজ ছিল ক্লাস, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক এবং এরকম ভালো ভালো ক্লাস আমাদের উপহার দিবেন স্যার, আপনার জন্য মন থেকে দোয়া রইল। হাবিবা আপু থ্যাংক ইউ। চাঁদনি স্নিগ্ধ রাত, অনেক সুন্দর লাগছে, কাল ক্লাস চাই। কালকে হবে ইনশাল্লাহ। মাহফুজ আহমেদ সিয়াম, সো কিউট, মন থেকে স্যার, সো নাইস। আচ্ছা থ্যাংক ইউ স্যার। রেকর্ডটা পাওয়া যাবে? ক্লাসটা একটু ইয়া করে রাখেন, হ্যাঁ, কি বলে এটাকে, শেয়ার দিয়ে রাখেন। একটা গোছানো জিকে বই সাজেস্ট করবেন প্লিজ, ডাইজেস্ট থেকে পড়ে ফেলেন। এবাইদুল হক, জি ইনশাল্লাহ, এভাবে ক্লাস করলে পাশে আছি, চাকরি হলে মিষ্টি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে ভাই। জিম ভাইয়া, আচ্ছা সরি জিম আপু হবে। আলহামদুলিল্লাহ এক্সেলেন্ট, আলহামদুলিল্লাহ ভালো ক্লাস। বই নেই ভাইয়া, একাডেমিক পাশাপাশি ক্লাস ফলো করছি ভাইয়া, দারুণ ক্লাস, নেক্সট ক্লাস তাই। ওকে, অসাধারণ মজার একটা ক্লাস ছিল, আগামী দিনে উপস্থিত থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এক কথায় মাইক ছাড়া অমাইক, চমৎকার ক্লাস, থ্যাংক ইউ। সৃষ্টি আবু স্যার আপনি সেরা, ইনশাল্লাহ বাকি সব ক্লাসগুলো করবো। ওকে স্যার, রেকর্ড ক্লাস থাকবে। রামসেন বলদ হচ্ছে টেকনিক, হ্যাঁ ওইটাই টেকনিকই উনি মনে হয় সম্ভবত লিখছে। খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। আমি মিস করলাম। আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, বৃষ্টি আপু লিখেছে, আচ্ছা দোয়া করেছে আমার জন্য, থ্যাংক ইউ। কোর্স চালু করে 50তম BCS এর জন্য। ওকে, চেষ্টা করবো আমি, কারণ সাধারণ জ্ঞানের একটা কোর্স করানোর প্ল্যান আছে। যদি আমি সব ক্লাস সাজিয়ে নিতে পারি তাহলে ক্লাস দিব আমি, খুব কম টাকায় করবো ইনশাল্লাহ। অনেক সুন্দর ক্লাস স্যার, অসাধারণ লাগলো ক্লাসটা। 49 নিয়ে কিছু বলেন, চালিয়ে যান। জাকির ভাই থ্যাংক ইউ। শাকের ভাই অনেক গুছানো পরিপাটি ক্লাস। সিনারুল ভাই ক্লাস সব কোথায় পাবো? এই পেজের মধ্যেই হবে স্যার, ক্লাস রেকর্ড থাকবে। ফ্যান্টাস্টিক লিখেছেন। আরবি আপু ভাই আপনার নাম কি স্যার? আপনি সবাইকে টিপিটা ভালো লাগছে। আচ্ছা কোন ডাইজেস্ট বই? প্রিসেপ্টরস নিতে পারেন, ইউডিক নিতে পারেন, যে কোনো একটা। স্যার পূর্বের ক্লাসের একটু পিক নিব। আচ্ছা কিভাবে নেবেন আমি জানি না, এখান থেকে পিক নেওয়ার মতো আসলে কোনো কিছু ওইভাবে নাই, আপনি একটু করে দেখে নিন। আমি তো সরে সরে গেছি, একটু দেখে নিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ ধৈর্য ধরে যে আপনারা ক্লাস দেখলেন। এখনো 100+ ভাই বোন আছেন। চাঁদনি পশরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে, তাহারে চিনি না আমি, সে আমারে চিনে। চাঁদনি পশরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। একটা গানও শুনিয়ে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আগামীকালকে ক্লাসে দেখা হবে। আজকের ক্লাসটা সবাই শেয়ার দিয়ে রাখুন যাতে কালকে উপস্থিতি আরো বাড়ে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।